আসলে স্যার, রাফি গরিব আর আনস্মার্ট, তো তাই রাফিককে সবাই অপমান করে। ওই দিন সজীব রাফিককে একটা কাজ দিয়েছিল, রাফি সেটা করতে পেরে না বলেছে, তাই এমন করেছে। ও আচ্ছা, তা আপনার আরো কিছু জানার আছে? না থাকলে আসতে পারেন এখন। নুসরাত থানার বাইরে এসে মন খুলে শ্বাস নিতে থাকে। তার মনে হচ্ছে এখন খুবই শান্তি। সে আবার ভার্সিটিতে চলে আসে। আজ রাফির সাথে কেউ কোনো ঝামেলা করেনি, তার সাথে কেউ কোনো কথাও বলেনি। এতে রাফি মনে মনে একটু খুশি লাগছে। অনুমান বা ধারণা থেকেই সত্যের উৎপত্তি। তাহলে কি রাফির সাথে কেউ আর খারাপ ব্যবহার করবে না? আজ সকাল থেকেই রাফির খারাপ লাগছে, মনে হচ্ছে আজ তার সাথে কিছু ঘটতে চলেছে। সামনে রাফির কি বিপদ তা ওর জানা নেই। ভাই, আপনি সবসময় একা একা বইসা কি করেন? আপনার কি কোনো বন্ধু নাই? হঠাৎ রাব্বির কথা শুনে রাফির ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে আর দাঁতগুলো বের করে একটা সুন্দর হাসি দিয়ে বলতে থাকে। বন্ধু দিয়ে কি করব যদি সেই বন্ধু বেইমানি করে? আমি এখন একাকিত্ব থাকি, কারণ একাকিত্ব কখনো কারোর সাথে বেইমানি করে না। আমার যেই পোশাক, কে আমার সাথে বন্ধুত্ব করতে আসবে? তাও ঠিক কথা, আমরা তো গরিব। পৃথিবীতে তো গরিবদের কোনো দাম নেই। তা আপনি কি কোনো কাজ করেন না? না, তেমন কোনো কাজ করি না। তুই এখন ফুল নিয়ে বিক্রি কর, আমার সাথে বসে থাকলে তোর লাভ হবে না। রাব্বি কিছুক্ষণ থেকে চলে যায়। রাফি আর সেখানে বসে থাকে না, চলে আসে গন্তব্যে। রাফি রাস্তা দিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখনই তার সামনে দিয়ে দুটো বাইক নিয়ে যায় মাস্ক পরা তিনটা ছেলে। রাফির সামনে এসে বাইকগুলো থামে। দুইটা ছেলে রাফির দিকে আসছে, আরেকটা ছেলে বাইকের উপর আরাম করে বসে আছে। দুইটা ছেলে এসে রাফিকে বলে, তোর নাম কি রাফি? জি, আমি রাফি। এটা বলতে দেরি কিন্তু একটা ছেলে রাফির মুখে ক্লোরোফর্ম মারতে দেরি হয় না। রাফি আর কিছু বলতে পারে না, হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। রাত 12:40। রাফির চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিজেকে আবিষ্কার করে। 60 ওয়াটের একটা হলদে বাল্বে পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। রাফির পরনে সকলের ময়লা শার্ট, কালো প্যান্ট এখন ঘেমে একাকার হয়ে গেছে। ঘামের গন্ধটা খুবই বিশ্রী মনে হচ্ছে রাফির কাছে। মোটামুটি ভালোভাবে রাফিকে বাঁধা হয়েছে। মুখে টেই, সে এখন চাইলেও চিৎকার দিতে পারবে না। সামনে আশফি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে সিগারেট টানছে, আর দুইটা ছেলে রাফির পিছনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর কেউ রুমের শাটারটা খুলে ভিতরে প্রবেশ করে। আশফি পিছনে তাকিয়ে দেখে সজীব আসছে। তা দেখে বলে, দেখ, তুই এই ছোট ছেলেটার জন্য আমাকে বলছিস? তুই তো পারবি একে শেষ করতে। আমি সামলে নিতাম সব। সজীব মুচকি হেসে একটা চেয়ারে বসে সিগারেট জ্বালিয়ে টানতে টানতে আশফিকে বলে, আমার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, তবে সামনে বাবার মেয়র নির্বাচন, তাই তিনি কোনো ঝামেলা করতে নিষেধ করেছে, তাই তোমাকে বললাম। তা ওকে এনে কি কোনো খাতির যত্ন করেছো সেটা বলো। পেছন থেকে মাহবুবুর নামের একটা ছেলে বলে। শালার জ্ঞান ফিরছে মাত্র, তাই এখনো কিছু করিনি। এটা শুনে সজীব বসা থেকে উঠে এসে রাফির মুখ থেকে টেপটা খুলে দেয়। রাফি এখন একটু ভালোভাবে শ্বাস নিতে পারছে। সজীব তার হাত দিয়ে রাফির মুখটা চেপে ধরে বলে, তোর কারণে সেদিন আমি থানায় যেতে হয়েছে, আজ তুই আর বাসায় ফিরতে পারবি না। এটা আমি ওই দিন থানায় বসে বসে সিদ্ধান্ত নিয়েছি। এটা বলে সজীবের মুখের সিগারেটটা রাফির মুখে চেপে ধরে। রাফি সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারছে না, তাই কাশতে শুরু করে। এটা দেখে সবাই উচ্চস্বরে হাসতে থাকে। রাফি চিৎকার করতে থাকে, কিন্তু যেখানকার শব্দ সেখানেই ফিরে আসছে। সজীব হাসি দিয়ে বলে, চিৎকার করে লাভ নেই, এখানে তোকে কেউ বাঁচাতে আসবে না, আর তোর চিৎকার বাইরের কেউ শুনতে পারবে না। সজীব চেয়ারে যেয়ে বসে শফিক নামের ছেলেটাকে বলে। শফিক, ওখান থেকে রডটা নিয়ে আয়। শফিক সজীবের কথা মতো রডটা নিয়ে আসে। রাফির মনে হচ্ছে আজ আর কেউ তাকে বাঁচাতে আসবে না। আজ এই পৃথিবীর বুকে তার শেষ দিন। রাফির চোখ দুটো যেন আজ হিংস্র হবার অনুপ্রেরণা দিচ্ছে তাকে। রাফি এগুলো ভাবছিল, তখনই শফিক বড় রডটা নিয়ে এসে রাফির হাঁটুর গোড়ায় বাড়ি মারে। সাথে সাথে রাফির ব্যথায় চোখ বন্ধ করে ফেলে। মাহাবুর ছেলেটা তার হাতের স্টিকটা দিয়ে রাফির বাঁ পায়ের হাঁটুর নিচে বাড়ি মারে। রাফি ব্যথা সহ্য করতে না পেরে জোরে মা বলে চিৎকার দিয়ে ওঠে।
রাফি কিছু একটা ভেবে কান্নার মাঝে শব্দ করে হেসে ওঠে। সবার দৃষ্টি তখন রাফির দিকে। পাগল হয়ে গেছে নাকি ছেলেটা? তার এমন হাসি যেন সজীবের সহ্য হয় না। তাই সে রাফির বড় বড় চুলগুলো শক্ত করে ধরে মুখের কাছে মুখ এনে বলতে থাকে, কি রে, তুই এমন পাগলের মতো হাসছিস কেন? মরার আগে মানুষ কাঁদে, কিন্তু তুই কেঁদে কেঁদে আবার হাসছিস কেন? মৃত্যু ভিতুরা মরার আগে বারে বারে মরে, কিন্তু সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে মিস্টার সজীব। হঠাৎ রাফি তাকে এমন কিছু বলবে সেটা ভাবতেও পারেনি। আর রাফির গলার আওয়াজটা কেমন যেন পরিবর্তন লাগছে। রাফির এমন কথা সহ্য হয় না যেন সজীবের, তাই সে গালি দিয়ে বলে। কথাটা বলে রাফির দুগালে কষে দুটো চড় মারে। রাফি আর কিছু বলে না, শান্ত হয়ে বসে থাকে। সেটা দেখে সজীব মাহবুবের কাছ থেকে স্টিকটা নিয়ে রাফিকে মারতে যাবে, তখনই রুমের শাটারে কারো ধাক্কানোর শব্দ হয়। সজীব স্টিকটা ফেলে চেয়ারে এসে বসে পড়ে। আশফির হাতের ইশারায় মাহবুবুর ছেলেটায় যে শাটারটা ওঠায়। শাটারটা ওঠানোর সাথে সাথে শক করে একটা শব্দ হয়। সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখে মাহবুব নিচে পড়ে আছে। মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সে রক্ত দিয়ে ঘরটা ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে কেউ খুব কাছ থেকে মাহবুবের কপালে গুলি করেছে। তার চোখ দুটো এখনো যেন কি বলতে চাচ্ছে। মনে হয় সে তার মৃত্যুকে খুব কাছ থেকে দেখছে। সারা ঘরে পিনপিন নীরবতা। হলদে আলোয় আর লাল রক্তের মিশ্রণে পরিবেশটা কেমন যেন থমথমে অবস্থা। রাফি এটা দেখে শব্দ করে হাসে। এই হাসির মানে কি কেউ জানে না। সবার মনে ভয় ঢুকে যায়। কেন হঠাৎ করে রাফির মতো খ্যাত গরিব অসহায় ছেলেটা অচেনার মতো করে আচরণ করছে, কেউ তা বুঝতে পারছে না। আশফির হাতের ইশারায় রডটা নিয়ে শফিক শাটারের দিকে যেয়ে বলতে থাকে। রাফি তাদের অবস্থা থেকে জোরে হেসে দেয়। সজীব যে রাফিকে মারতে যাবে তখনই আরেকটা শব্দ হয়। রাফি মুচকি হেসে সামনের দিকে তাকাতে বলে সজীবকে। সজীব চেয়ে দেখে শফিক পায়ে হাত দিয়ে বসে আছে আর তার হাত পা দিয়ে অঝরে রক্ত পড়ছে। সজীব আর আশফি ভয় পেয়ে চিৎকার করে বলে, কে বাইরে আছে? সাহস থাকলে সামনে আয়। কাপুরুষের মতো বাইরে দাঁড়িয়ে আছিস কেন? বাইরে থেকে কোনো শব্দ না পেয়ে আশফি বলে, সজীব রাফির জন্য এইসব হচ্ছে, সে মনে হয় কোনোভাবে কাউকে বলে দিয়েছে। চল একে মেরে দিয়ে আমরা পালিয়ে যাই। এই কথা বলে আশফি তার পিছন থেকে গান বের করে রাফির দিকে তাক করে, যেন ট্রিগারে চাপ দিলে রাফির মাথাটা ভেদ করে বুলেটটা চলে যাবে। রাফি শুধু মুচকি হাসি হাসছে। কেউ বুঝতে পারছে না সে কিভাবে মৃত্যুকে সামনে থেকে দেখে মাথাটা ঠান্ডা করে বসে আছে। আশফি তার পিস্তলের ট্রিগারে চাপ দিবে, তখনই একটা গুলির শব্দ হয়। গুলিটা আশফির দল থেকে বের হয়নি, গুলিটা পাশে থেকে করা হয়েছে। গুলিটা যে আশফির হাতের কবজিতে লাগে। আশফির হাত থেকে গানটা পড়ে যায়। সবাই চেয়ে আছে অপরিচিত আগন্তুকের দিকে, যার পরনে কালো ভয়ঙ্কর ড্রেস। আগন্তুকটা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসতে থাকে। সে এসে রাফির বাঁধন খুলে দিল। রাফি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অনেকক্ষণ যাবৎ সে বসে বসে অস্থির বোধ করছিল। আগন্তুকটা নিচে থেকে সিগারেট উঠিয়ে মাস্কের কাটা অংশ দিয়ে সিগারেটটা জোরে জোরে টানছে আর শব্দ করে হাসে। রাফি কেবল সেদিকে চেয়ে আছে। তার কাছে সব কিছু অচেনা মনে হচ্ছে। রাফি যে টেবিলের উপরে থাকা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট জ্বালায়। ধোঁয়াগুলো উপরের দিকে ছাড়তে থাকে। সে নিজের মাইন্ডটাকে ঠান্ডা করছে। সজীব একবার রাফির দিকে চায় আর একবার আগন্তুকের দিকে তাকায়। রাফি সিগারেট টানছে। এটা কি করে সম্ভব? তাকে তো সবাই মিলে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু সে কি খায়নি বলছে? সে কোনো সময় এগুলো খায়নি, কিন্তু আজ আমি নিজের চোখে এটা কি দেখছি? কে এই রাফি? আজ তাকে অন্য দিনের চেয়ে আলাদা লাগছে। আর ভাবছে হঠাৎ কোথা থেকে এই আগন্তুকটা আসছে। সজীব বোকার মতো চেয়ে আছে। পাশে আশফি তার আরেক হাতের উপর চাপ ধরে দাঁড়িয়ে আছে। আগন্তুকটা বেশি কথা না বলে সজীবের পায়ে একটা গুলি চালায়। সজীব চিৎকার দিয়ে ওঠে। রাফির কাছেও আগন্তুকটা কেমন যেন অচেনা লাগছে। তবে আগন্তুকটা মাফিয়াদের মতো করে গুলি চালায়, আবার তার স্টাইলটাও কেমন যেন অদ্ভুত। কে এই আগন্তুক? রাফি বুঝে উঠতে পারছে না। আজ মনে হচ্ছে এই রুমে বুলেটের বর্ষণ হবে আর কিছু লোকের চিৎকার, কিন্তু কেউ আসবে না তাদের বাঁচাতে। হয়তো রক্ত আর লাশের গন্ধে হিংস্র জীবজন্তু এসে খুবড়ে খুবড়ে খাবে তাদের নিথর দেহ। ভাবতেই রাফি সামনে যায়। রুমের ভিতর আরেকটা গুলির শব্দ হয়।
কিন্তু এবার আগন্তুকের পিস্তল থেকে গুলি বের হয়নি। সবার পিছনে থেকে শফিক গুলিটা চালায় কেমন যেন করে। সে বসে আছে, আধশোয়া অবস্থায় ডান হাত দিয়ে গুলিটা চালায়। সোজা গুলিটা যেয়ে লাগে আগন্তুকের হাতে। তার হাত থেকে গানটা নিচে পড়ে যায়। ঘরটায় এখন নিস্তব্ধতা বিরাজ করছে। কারো জানা নেই এখানে কে মরবে আর কে বাঁচবে। আসবে এবার একটু শব্দ করে হাসে, শফিককে বলে, সাবাস বেটা, ভালো একটা কাজ করছিস। শালা কোথা থেকে এসে আমার লোককে মেরে দিয়ে চলে যাবে? কি ভেবেছিস তোকে ছেড়ে দেব? আগন্তুকটা উচ্চস্বরে হাসতে থাকে, কিন্তু কোনো কথা বলে না। পাগল হয়ে গেছে মনে হয় লোকটা, কিন্তু সে এতক্ষণ তো ঠিকই ছিল। আশফি বলে, কিরে পাগল হয়ে গেছিস নাকি? এমনভাবে হাসতেছিস কেন?